नमस्कार बंधुरा आमी अपू और आनंद छाद बागाने आपनादेर सबाइके सबुज अभिनंदन। बंधुरा तोमरा अनेक दिन थेकेई बोलछिले आमाके जे एक बछरेर बेशी जे समस्त कांचन गाछ आछे सेई समस्त कांचन गाछेर मध्ये फुल आसछे ना, ताके कि परिचर्या करब। आजके आमी तोमादेरके सम्पूर्ण भिडियोर मध्ये देखिए देबो जे किभाबे एर परिचर्या करते होबे। आमादेर ठीक फेब्रुआरी मासेर शेष थेके शुरू करे मार्च मास पर्यन्त आमरा किन्तु एई काटाई छाँटाइयेर काजटा करते पारी एबं रिपोर्टिंगेर काजटा करते पारी। ताहले कि होबे आमादेर आगामी दिने माने मार्चेर शेष थेके एप्रिल मास थेके जखोनी गाछेर मध्य पाता आसा शुरू हो जाबे तखोनी किन्तु आस्ते आस्ते फुलও आसते शुरू करबे एबं आमरा ठीक एकदम अक्टोबर मास पर्यन्त एक नागारे किन्तु आमरा फुल पेये जाबो। की की पद्धतिते करछि किभाबे करछि सम्पूर्ण भिडियोटा मन दिये देखो। प्रथमे देखो तोमरा आमार कांचन गाछटार एक बछरेर बेशी बयस हये गेछे। एबार এই গাছটার মধ্যে আমরা ফুল আনবো কিভাবে সমস্ত পদ্ধতিটা দেখাচ্ছি তোমাদেরকে। প্রথমে আমাদের কি করতে হবে, ভালো করে কাটাই ছাঁটাই করতে হবে। তার জন্য তোমাকে একটা নিয়ে নিতে হবে কাটার, এবং এই কাটারটাকে অবশ্যই কিন্তু মুখটা একটু স্যানিটাইজ করে নিতে হবে, অথবা মেডিসিন শপে পাওয়া যায় হাইড্রোজেন পারঅক্সাইড যদি তোমার কাছে থেকে থাকে তুমি সেটা একটুখানি তুলোর মধ্যে নিয়ে ভালো করে এই অংশটাকে মানে যেই অংশটা দিয়ে তুমি কাটবে সেই অংশটা খুব ভালো করে মুছে নেবে। তাহলে কি হবে, এর মধ্যে কোনো রকম জীবাণু থাকবে না। এরপর আমরা কাটাই ছাঁটাই করব। কাটাই ছাঁটাই করার পদ্ধতিটা একটু আমি তোমাদেরকে বলে দিই আগে। সবার প্রথম হচ্ছে আমাদের গাছটা দেখতে হবে কীরকম গাছটা আছে, এবং গাছটাকে আমাদের কি করতে হবে, একটা বুশি টাইপের করতে হবে, মানে ঠিক আকৃতিটা গাছের হবে এই রকম। সেই জন্য আমরা কি করব, সেইভাবেই ছাঁটবো। তার মধ্যেও তোমাকে লক্ষ্য রাখতে হবে কয়েকটা জিনিস, যেরকম হচ্ছে প্রত্যেকটা ডালের মধ্যে যে গিঁটগুলো থাকে সেই গিঁটগুলোকে তোমায় ফলো করতে হবে। প্রত্যেকটা ডালের মধ্যে দেখো গিঁট রয়েছে, এইগুলোকে গিঁট বলা হয়। দেখো এখান থেকে নতুন নতুন শাখা গজায়, ঠিক আছে। এই গিঁটগুলোকে আমাদের কিন্তু ফলো রাখতে হবে। দেখো এই গিঁট থেকে শাখা গজানো শুরু হয়েছে, তাহলে আমরা কাটবো ঠিক এই জায়গাটা থেকে। হয়ে গেল এই যে অংশটা, এই অংশটাকে কিন্তু তোমাদেরকে খেয়াল রাখতে হবে। কখনো আমরা কিন্তু এই দুটোর মধ্যে এইভাবে কাটিং করব না, আমরা ঠিক মাঝখান থেকে কাটিং করব, যাতে না এর ক্ষতি হয় না এর ক্ষতি হয়। কাটাই তো হয়ে গেল। এরপরে আমাদের কয়েকটা কাজ করতে হবে। দেখো এখানে কিছু কিছু শুকনো ডাল আছে যেগুলোর কোনো কাজ নেই, কিন্তু সেই সমস্ত শুকনো ডালগুলোকে তোমাকে বেছে বেছে কিন্তু আস্তে আস্তে পরিষ্কার করে দিতে হবে। মানে তোমাকে গাছটা কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে দিতে হবে। দেখো যে সমস্ত ডাল কোনো কাজের নয়, অপ্রয়োজনীয় ডালগুলো তোমাদেরকে এর মধ্যেই এর সাথে সাথেই কিন্তু কেটে কেটে বাদ দিয়ে দিতে হবে। দেখো আমি সবকটা অপ্রয়োজনীয় ডাল কেটে বাদ দিয়ে দিলাম। এরপর আমরা কি করব, দেখো এরকম একটা ভালো যন্ত্র নিয়ে নিতে হবে আমাদেরকে। যন্ত্র নিয়ে আমরা আস্তে আস্তে টবে ধার দিয়ে এইভাবে আস্তে আস্তে ছাড়িয়ে দেবো। ছাড়িয়ে দিলে আমাদের টব থেকে বার করতে সুবিধা হবে। এইভাবে আস্তে আস্তে ছাড়িয়ে দিলাম। যেহেতু আমি এক ভাগ মাটি, এক ভাগ সাদা বালি, এক ভাগ কম্পোস্ট দিয়ে এবং কিছুটা কোকোপিট দিয়ে আমি মাটিটা তৈরি করি প্রত্যেকবার, সেহেতু দেখো আমার কিন্তু খুব একটা অসুবিধা হবে না দেখো বার করতে। এই দেখো আমি হাত দিয়ে কিন্তু বার করে নিলাম। এটাই হচ্ছে সাদা বালির উপকারিতা, এত সহজভাবে বেরিয়ে যাবে, তোমার কোনো খাটতেই হবে না। আমি দেখো তোমাদের দেখানোর জন্য এটা নিয়ে এসেছিলাম যে এইটা দিয়ে ঠুকে বার করতে হয়, কিন্তু আমাকে কিন্তু ঠুকতেও হলো না, কিছুই করতে হলো না, যেহেতু সাদা বালিটা দেওয়া ছিল। এবার তলায় যে ড্রেনেজ সিস্টেমটা ছিল, ড্রেনেজ সিস্টেমটাকে আমি ভেঙে দেবো আস্তে আস্তে। দেখো এইভাবে ভেঙে দেবো। ড্রেনেজ সিস্টেমটা এইভাবে পরিষ্কার করে দেওয়ার পর আমাদের করতে হবে যেটা, যদি আমরা দেখি যে খুব বেশি শিকড় গজিয়ে রয়েছে তাহলে আমাদেরকে একটুখানি ছাঁটতে হবে। এটা আমাদের 10 ইঞ্চি টবের ক্ষেত্রে আমাদের প্রত্যেক বছর না ছাঁটলেও চলবে, 2 বছর ছাড়া ছাড়া কিন্তু আমাদের অবশ্যই করতে হবে। 2 বছর ছাড়া ছাড়া কিন্তু না করলে গাছের মধ্যে ফুল আসবে না। এ দেখো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, এর শিকড়গুলো কিন্তু এখনও রুট বাউন্ড হয়নি, খুব একটা ভালো রুট বাউন্ড হয়নি। রুট বাউন্ড হয়ে গেলে অবশ্যই তোমাকে শিকড় ছাড়তে হবে, কিন্তু আগামী দিনে যাতে রুট বাউন্ড না হয় আমি হালকা করে একটু ছেটে দিচ্ছি। দেখো অল্প করে একটু ছেটে দেবো। দেখো শিকড় তো প্রচুর হয়ে রয়েছে। এইভাবে আস্তে আস্তে আমাদেরকে কী করতে হবে, শিকড়গুলো ছেটে দিতে হবে। এই যে এখানে বসে ভিডিও বানাচ্ছি আমি তোমাদের জন্য, আমাদের ভিডিও দেখতে আরেক দর্শক এসছেন, তাকেও একটু দেখিয়ে দিই তোমাদেরকে। দেখো কীরকম আমার কম্পোস্টারের প্লাস্টিকের ওপরে বসে 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 দেখছেন আমি কিভাবে ভিডিও বানাচ্ছি। আমার ক্যামেরার দিকে দেখছে ঘুরে। আমরা শিকড়টাকে একটু ছেটে দিলাম যাতে আগামী দিনে খুব ভালোভাবে বাড়তে পারে শিকড়টা। দেখো আমরা সেরকম একটু ব্যবস্থা করে দিলাম। নিচের দিকে যদি অতিরিক্ত বেড়ে থাকে শিকড়, তাহলে আমরা কিন্তু নিচের দিকেও এইভাবে আস্তে আস্তে নিচের দিকে শিকড়গুলো কেটে ছোট করে দিতে পারি। আমাদের কাটাই ছাঁটাইয়ের কাজ কমপ্লিট হয়ে গেল। দেখো সুন্দরভাবে আমরা কাটাই ছাঁটাইয়ের কাজ কমপ্লিট করলাম, এবং তার সাথে সাথে আমরা শিকড়ও কাটাই ছাঁটাই করে দিলাম। এরপর আমরা 10 ইঞ্চি টবের মধ্যেই একটা ভালো ড্রেনেজ সিস্টেম করে নেবো। ড্রেনেজ সিস্টেম করতে গেলে দেখো এখানে যে 1, 2, 3 ছিদ্র আছে, এই ছিদ্রগুলোকে আমরা আস্তে আস্তে এইটা দিয়ে বন্ধ করে দেবো। 1,
2 আর এই 3 বন্ধ করে দিলাম। এরপরে আমরা কী করবো, ছোটো ছোটো পাথরের টুকরো দিয়ে একটা লেয়ার তৈরি করে দেবো। দেখো ছোটো ছোটো পাথরের টুকরো দিয়ে একটা লেয়ার তৈরি করে দিলাম, লেয়ার হয়ে গেল। এরপরে এটা হলো সেকেন্ড স্টেপ। আর থার্ড স্টেপে আমরা কি করব, বালি দিয়ে দেবো। বাড়ি তৈরি করার যে বালি হয়, বালি দিয়ে একটা জাস্ট লেয়ার তৈরি করে দেবো। হালকা করে একটা লেয়ার তৈরি করে দিলেই হবে, আমাদের ড্রেনেজ সিস্টেম হয়ে গেল। এই ড্রেনেজ সিস্টেমটা কিন্তু তোমাকে অবশ্যই খুব ভালো করে করতে হবে। এই ড্রেনেজ সিস্টেম না করলে কিন্তু তুমি টবের মধ্যে গাছ বাঁচাতে পারবে না। কাঞ্চন ফুল গাছ কেন, কোনো গাছই বাঁচাতে পারবে না তুমি। এই ড্রেনেজ সিস্টেমটা হয়ে গেল। দেখো এটা কিন্তু এবার নিশ্চিন্ত হয়ে গেলাম আমরা, যাতে গাছটার অতিরিক্ত জলটা কোনো রকমভাবেই টবের মধ্যে জমবে না এবং খুব ভালোভাবে কিন্তু জলটা বেরিয়ে যাবে। এরপরে আসছি মাটির ভাগে। এখানে তোমরা যে মাটিটা দেখতে পাচ্ছ, এই মাটিটা দুরকমভাবে তৈরি করা যায়। তোমরা জানো, আমি আগের ভিডিওতেও বলেছি, তোমরা যে কোনো একটা ভাগ নিতে পারো। 60% মাটি আর 40% তুমি যে কোনো কম্পোস্ট নিতে পারো। সেটা পাতা পচা সার হতে পারে, সেটা গোবর সার হতে পারে, সেটা কিচেন কম্পোস্ট হতে পারে, অথবা ভার্মি কম্পোস্ট হতে পারে। যেটা ইচ্ছা তোমরা সেটা নিতে পারো। এটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছে 1 ভাগ মাটি, 1 ভাগ সাদা বালি আর 1 ভাগ যে কোনো কম্পোস্ট নিতে পারো। তার সঙ্গে একটু মিশিয়ে নিতে হবে তোমাদেরকে। আমি যে মিশ্র সারটা দেখিয়েছিলাম তোমাদেরকে, সেই মিশ্র সারটা সেটাও করতে পারো। তবে আমি এখানে নিয়েছি 60% মাটি এবং 40% কম্পোস্ট। তার সাথে আমি একটু মিশিয়ে নিয়েছি অল্প করে আমার তৈরি মিশ্র সারটা, মানে 1 থেকে 2 মুঠো। তার সাথে নিয়ে নিয়েছি 1 মুঠোর মতন কোকোপিট, ব্যাস, আর কিচ্ছু নিয়ে নিয়ে এর মধ্যে। এবার এই মাটিটা আমি কি করব, ভরে দেবো। আর তোমরা যদি জানতে চাও যে মিশ্র সারটা আমি কীভাবে তৈরি করেছি, তাহলে তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সে ফলো করবে, দেখে নেবে, অথবা এন্ড স্ক্রিনেও আমি দেওয়া আছে মিশ্র সার কীভাবে তৈরি করতে হয়। এরপর আমরা মাটি দিয়ে দেবো। মাটিটাকে আমরা ঠিক এইভাবে আস্তে আস্তে ভালো করে ঠেসে দেবো। এইভাবে আস্তে আস্তে ভালো করে ঠেসে দিলাম, ভালো করে ঠেসে দেবো যেন ভেতরে হাওয়া না থাকে। হয়ে গেল। এরপর আমরা একবার বসিয়ে দেখে নেবো কতটা মাটি লাগবে। ব্যাস, যথেষ্ট মাটি দেওয়া হয়ে গেছে আমাদের। বাকিটা আমরা সাইড দিয়ে দিয়ে দেবো এইভাবে। দেখো ভালো করে দেখবে। আর মূল কাণ্ডটা সবসময় টবের মাঝখানে রাখবে। মূল কাণ্ডটা আমাদের টবের মাঝখানে রাখতে হবে এবং মূল কাণ্ডটাকে আমরা সোজাভাবে রাখবো, যাতে কোনো রকমভাবে এরকম বেঁকে না থাকে। সবসময় কিন্তু আমাদেরকে মূল কাণ্ডটা সোজাভাবে রাখতে হবে। সোজা রেখে আমরা আস্তে আস্তে ধার দিয়ে মাটিটা দিয়ে ভরাট করে দেবো। মাটিটা দেওয়ার পর আমরা কি করব, এইভাবে আস্তে আস্তে মাটিটাকে আস্তে আস্তে হাত দিয়ে এইভাবে ধার দিয়ে এইভাবে আস্তে আস্তে ভালো করে ঠেসে দেবো, যেন ভিতরে হাওয়া না থাকে। এইভাবে আমরা ঠেসে দিলাম। দেখো ঠিক এইভাবে আস্তে আস্তে ভালো করে ঠেসে দেবো। মাটিটা খুব ভালোভাবে কিন্তু যাতে বসে যায়, এটা অবশ্যই দেখতে হবে। এবং ওপর থেকে 1 থেকে 1.5 ইঞ্চি জায়গা তোমাকে অবশ্যই খালি রাখতে হবে। হয়ে গেল আমাদের প্রতিস্থাপন। এরপর আমরা কি করব, এরপর আমরা টবের মধ্যে সম্পূর্ণ জল দিয়ে ভর্তি করে দেবো। সম্পূর্ণ জল দিয়ে ভর্তি করার কারণ হচ্ছে যে অতিরিক্ত জল যতক্ষণ না তুমি নিচে দিয়ে বেরিয়ে যাচ্ছে দেখছো, ততক্ষণ কিন্তু তুমি জল দেওয়া বন্ধ করবে না। সেই জন্য সম্পূর্ণ জল দিয়ে ভর্তি করতে থাকবে। 1 বার হোক, 2 বার হোক, 3 বার হোক, যখন দেখবে অতিরিক্ত জল টবের নিচে দিয়ে বেরিয়ে যাচ্ছে, তারপর তোমরা জল দেওয়াটা বন্ধ করবে। ভিডিওটা ছোট করার জন্য তোমাদেরকে আমি একটা জিনিস বলে দিচ্ছি, তোমরা ভালো করে বুঝে নাও জিনিসটা। তোমরা যে কোনো হাতের কাছে যে ফাঙ্গিসাইড পাবে সেই ফাঙ্গিসাইড নাও। সাপ হোক, ব্যাবিস্টেন হোক, ম্যানসার হোক, তোমরা যেটা পাবে হাতের কাছে সেই ফাঙ্গিসাইডটা তোমরা ব্যবহার করতে পারো। অল্প করে জল দিয়ে গুলে পেস্ট বানিয়ে নেবে। পেস্ট বানিয়ে নিয়ে এই তুলির মধ্যে করে আস্তে আস্তে যে সমস্ত অংশগুলোকে কেটেছো, ক্ষত অংশগুলোকে আস্তে আস্তে কিন্তু এইভাবে আস্তে আস্তে লাগিয়ে দেবে। এই রকমভাবে যদি তুমি পেস্ট করে গাছের মধ্যে আস্তে আস্তে লাগিয়ে দাও ক্ষত অংশগুলোতে, তাহলে সেই সমস্ত জায়গা থেকে কোনো রকমভাবে ফাঙ্গাসের আক্রমণ হবে না। সেই জন্য এটা কিন্তু খুব দরকারি জিনিস, এটা তোমরা অবশ্যই করে নেবে। এরপর আমি বলি তোমাদেরকে, তোমরা প্রথমবার কাটাই ছাঁটাই করার পর যখন গাছে জলটা দিচ্ছ, তখন 1 লিটার জলে 1 চামচ যে কোনো ফাঙ্গিসাইড গুলে নেবে। গুলে নিয়ে সেই জলটা তোমরা দেবে। কারণ হচ্ছে কি, আমরা শিকড়ের কাটাই ছাঁটাই করেছি, সেই শিকড়গুলো আঘাতপ্রাপ্ত হয়েছে। সেই জন্য অবশ্যই আমাদের কিন্তু ফাঙ্গিসাইড দেওয়া জল ব্যবহার করতে হবে এক্ষেত্রে। তারপর তুমি যে কোনো জল ব্যবহার করতে পারো, কিন্তু প্রথম 1 লিটার জল তোমাকে অবশ্যই ফাঙ্গিসাইড দেওয়া জল ব্যবহার করতে হবে। এরপর হচ্ছে গাছটাকে আমরা কোথায় রাখবো। এখন আমরা গাছটাকে অন্তত 3 থেকে 5 দিন ছায়াযুক্ত জায়গায় রাখবো। কেন ছায়াযুক্ত জায়গায় রাখবো? যেহেতু গাছটাকে আমরা কাটাই ছাঁটাই করেছি, গাছটা আঘাতপ্রাপ্ত হয়েছে, সেহেতু গাছটাকে একটু আবহাওয়ার সাথে সইয়ে নেওয়ার জন্য সময় দিতে হবে। সেই জন্য যেখানে সূর্যের আলো আসে না সেরকম জায়গা দেখে আমরা 3 দিন থেকে 5 দিন সেরকম জায়গায় গাছটাকে রাখবো। তারপর আমরা একে আবার ফুল সানলাইটে নিয়ে আসতে পারবো। এবার বলি আমরা গাছটা কতটায় আলোয় রাখবো। 5 দিন পর থেকে আমরা গাছটাকে ফুল সানলাইটে রাখতে পারি, কোনো অসুবিধা হবে না। এটা হলো আলোর ব্যাপারটা। এরপর বলি খাবারের ব্যাপারটা। এই গাছটা থেকে যদি তুমি দুর্দান্ত রেজাল্ট পেতে চাও, তাহলে অবশ্যই
10 ইঞ্চি টবের জন্য 1.5 মুঠো মিশ্র সার ব্যবহার করবে। আমি যে মিশ্র সার তৈরি করা দেখিয়ে দিয়েছিলাম সেই মিশ্র সার তোমরা 1.5 মুঠো ব্যবহার করবে। প্রত্যেক মাসে এই 1.5 মুঠো দিলেই হবে, আর কোনো খাবার রেখে দিতে হবে না। এটা গেল খাবারের ব্যাপারটা। এরপর আসছি রোগ পোকার ব্যাপারটা। রোগ পোকার ক্ষেত্রে বলে দিই, প্রথম থেকেই তোমরা কিন্তু এই যে রিপোর্টিং করলে, রিপোর্টিং করার 10 দিন পর থেকে তোমরা কিন্তু প্রত্যেক 15 দিন ছাড়া তোমার হাতের কাছে যে ওষুধ আছে বা কীটনাশক আছে সেটা তুমি ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। তুমি 1 লিটার জলে 1.5 ml দিয়ে প্রত্যেক 15 দিন ছাড়া বিকেলবেলা স্প্রে করবে। কী ওষুধ স্প্রে করতে পারো? তুমি ডাইমেথড 30 ইসি কম্পোজিশনের রোগর প্লাস, টাফগড় ব্যবহার করতে পারো, বা তোমার কাছে যদি নিম তেল থাকে নিম তেল ব্যবহার করতে পারো, বা তোমার কাছে যদি কাকা থাকে কাকা ব্যবহার করতে পারো, ওস্তাদ ব্যবহার করতে পারো। তোমার হাতের কাছে যেটা থাকবে তুমি সেটাই ব্যবহার করো। প্রত্যেক 15 দিন ছাড়া বিকেলবেলা স্প্রে করে দেবে 1 লিটার জলে 1.5 ml দিয়ে। তাহলেই গাছের মধ্যে আর কোনো রকম কোনো রোগ পোকা আসবে না। যদি কোনো রকম কোনো রোগ পোকা না আসে তাহলে তোমায় আলাদা করে কোনো চিকিৎসা করতে হবে না। এরপর 20 দিন থেকে 25 দিনের মাথায় তোমার গাছে কিন্তু ফুল এসে যাবে। আস্তে আস্তে ফুল আসবেই আসবে, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। যদি তোমার মনে হয় যে একটু পিজিআর স্প্রে করবে, তুমি সেক্ষেত্রে পিজিআরও স্প্রে করতে পারো, তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই। কাঞ্চন ফুল গাছ সম্বন্ধে আমি তোমাদের সকল তথ্য দিয়ে দিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এছাড়াও যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয় তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বারও জানাতে পারো, আমি তোমাদেরকে উত্তর দিয়ে দেবো। আর বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে। নমস্কার।